লোকটি ৪২ বছর ধরে জীবনসঙ্গিনী খুঁজতে খুঁজতে হয়রান। অবশেষে তার জীবনে এমন একজন আসে যাকে পেয়ে তার জীবন বদলে যায়। কিন্তু কিছুদিন পরে জানতে পারে মেয়েটি একটা অ্যাপে সেক্স ওয়ার্কার হিসেবে নিযুক্ত। গল্প তখনই বদলে যায়। তারপর কি হয় সেটা না হয় এক্সপ্লেনেশন থেকে জেনে নিয়েন। তাহলে আর কথা না বাড়িয়ে আপ জেসে কই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় এক ক্রিসমাস পার্টি দিয়ে। সেই পার্টিতে শ্রীরেণু ত্রিপাঠী বারবার শুধু দেখছিল রাখি নামক একটি মেয়েকে। সে রাখিকে পছন্দ করে শ্রীরেণু। পার্টি শেষ হলে শ্রী প্রপোজ করে রাখিকে, কিন্তু শ্রী জানায় সে তাকে পছন্দ করে না। শ্রী তখন বলে, কিন্তু আমার বন্ধু দীপক বলল তুমি নাকি আমাকে পছন্দ করো। এইটা শুনে রাখি শ্রী চশমা খুলতে বলে। শ্রী চশমা খুললে রাখি কষে চড় মারে থাকে। তখনই ৪২ বছর বয়সী শ্রীরেণু ত্রিপাঠীর ঘুম ভেঙে যায়। এতক্ষণে সে ছোটবেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার স্বপ্ন দেখছিল। আরো মর্মান্তিক বিষয় হচ্ছে ৪২ বছর বয়সে শ্রী এখনো সিঙ্গেল। সে একদম একা। পেশা একটা কলেজের সংস্কৃতি প্রফেসর। এত বছর পরেও সে ভার্জিন। তো সেদিনের কর্মকাণ্ড শেষ করে শ্রী তার বড় ভাইয়ের জিম সেন্টারে যায়। বড় ভাই সেখানে স্ত্রীকে বলে, আর কত এভাবে চলবে, এবার কিছু একটা কর। কিন্তু স্ত্রী এসবে পাত্তা না দিয়ে চুপচাপ সেখান থেকে কলেজের পথে যেতে শুরু করে। কলেজে যাওয়ার পর ভাবি ফোন দেয়, স্ত্রীকে এক জায়গায় বায়োডাটা দিতে হবে। একদম ফ্রেশ ছবি তুলে পাঠায়। এই কথা শুনে স্ত্রী বলে, অনেক জায়গায় তো বিয়ের জন্য বায়োডাটা পাঠানো হলো, কিন্তু আর কত। এরপরও ভাবি ফ্রেশ ছবি তুলে দিতে বলে। এর মধ্যে শ্রী কলেজে আসলে ছাত্ররাও তার সাথে মজা করে। তার আচার আচরণের জন্য সেদিনই কলেজ শেষে শ্রী চলে আসে তার বন্ধু দীপকের স্টুডিওতে। দীপক তখন ছবি তুলতে তুলতে বলে, এভাবে আর কত, ডেট করলেই তো পারিস। শ্রী জানায়, ডেটে গিয়েছে অনেকবার। কারো আমার নাম ভালো লাগে না, তো কারো আমার সাংস্কৃতিক বিষয় নিয়ে পড়াশোনা ভালো লাগে না, আবার কারোর আমাকেই ভালো লাগে না। এসব শুনে দীপ শ্রীকে বলে একটা সেক্স চ্যাট অ্যাপের কথা। দীপ আরো বলে, একসাথে অনেকজন লাইনে থাকবে, সেখানে একজনের সঙ্গে ফোনে কথা বলতে পারবে। শুধু একজনই না, প্রতিবার ভিন্ন কেউ কলে আসবে, মজা দিবে। এজন্য প্রতি মাসে চার্জ পড়বে মাত্র ৬৯৯ টাকা। দীপকের কাছে এসব শুনে শ্রী বলে, আমার সাথে কে কথা বলবে, আমার যে চেহারা। দীপক জানায়, এই অ্যাপের ডিটেলসে কোনো ছবি বা বায়োডাটা দিতে হয় না। জাস্ট ফোন কলে সকল পরিচয় গোপন রেখেই কথা বলা যায়। এটা শুনে এবার শ্রী বলে, এটা তো চিটিং হয়ে গেল। আমি কেমন দেখতে সেটা না দেখে কেউ কথা বলবে। দীপক জানায়, তোর লনলিনেস কাটানোর জন্য এই অ্যাপ। তুই এটা কাজে লাগা আর এনজয় কর। সেদিন রাতে অ্যাপটা ওপেন করে শ্রী অনেকজনের সাথে কলে কথা বলে। সে একটা চুজ করে আগে নিজের পরিচয় দেয়। ফোনের ওপাশ থেকে আরেকটা মিষ্টি মেয়ে কথা বললে খুশি হয় শ্রী। তাই শ্রী এবার রাতের খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করে। ওপাশ থেকে তখন বলে, কেউ এসব জিজ্ঞেস করে, তবে আমার মিষ্টি পছন্দ, মিষ্টি কথায় আসো। শ্রী জানায়, আমারও মিষ্টি পছন্দ, কিন্তু বেশি খাওয়া যাবে না। এরপর দুজনের মধ্যে রোমান্টিক আলাপ আলোচনা চলতে থাকে, যেটাতে খুশি হয় শ্রী। সারাদিন খুশি থাকে। কলেজে এসেও চুপচাপ থাকলে তার স্টুডেন্টরা অবাক হয়। বন্ধু দীপক রুমে এসে বলে, তাহলে ভালোই দিন কাটছে তাই না? শ্রী জানায়, হ্যাঁ। এর মধ্যেই ভাবি শ্রীকে জানায়, একটা মেয়ের খোঁজ এসেছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, আগে পিছে কেউ নেই। বয়স ৩২, কিন্তু দেখা করতে হবে কলকাতায়। শ্রী সবকিছু শুনে জানায়, ঠিক আছে। পরের দিন আগেভাগে কলকাতার একটা রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে শ্রী। তখন ভাবির এক টেক্সটের মাধ্যমে জানতে পারে মেয়েটির নাম শুধু বোস। এর মধ্যে মেয়েটিও রেস্টুরেন্টে চলে আসে। মধু বোস পরিস্থিতির জন্য হাত বাড়িয়ে দিলে শ্রী তখন ফেল করে তাকিয়ে থাকে মধুর দিকে, কারণ এত সুন্দর মেয়ে কখনো দেখেনি। আবার মনে ডাউটও জাগে, এত সুন্দর মেয়ে তাকে কেন দেখতে আসবে। তাই সে জিজ্ঞেস করে বসে, আপনার কাছে আরো কারোর বায়োডাটা যায়নি? মধু জানায়, ৩৫ জনের এসেছে, কিন্তু সবার মধ্যে কমন ব্যাপার শুধু আপনারটা বাদে। আপনি বায়োডাটাতে কোনো হবি লেখেননি, এমনকি আপনার পছন্দের কিছু নেই। এই আলাদা ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, তাই আপনার সাথে দেখা করতে আসি। এসব কিছু শুনে যেন মুগ্ধ হতে থাকে শ্রী। তারপর নিজের পেশা বলে মধু জানায়, সেও একটা আর্ট সেন্টারের ল্যাঙ্গুয়েজ টিচার। এটা শুনে শ্রী বলে, বিয়ের পর তো আমার কাছে থাকতে হবে। মধু জানায়, সমস্যা নেই, আপনার কলেজের যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের শিক্ষক হিসেবে ঢুকে যাব। মধু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখায়। মধু যে তার কলেজে আসতে চাইছে, এটাতে শ্রী মনে করে তার দুষ্টু স্টুডেন্টদের কথা। তারা মধুর দিকে শুধু চেয়েই থাকবে। তাই শ্রী জানায়, আসতে হবে না, অ্যাডজাস্ট করে নেবে। এরপর মধু শ্রীকে সেই রেস্টুরেন্ট থেকে বের করে এনে ফুটপাতে চা অর্ডার দেয়। সেটাতেও শ্রী বেশ পছন্দ করে, তাই ভেবে নেয় তাদের মনেরও মিল আছে। সেদিনের সাক্ষাৎ শেষ হলে শ্রী দীপকের কাছে এসে বলে, এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, কিন্তু সে আমার মতো ছেলেকে পছন্দ করলো কিভাবে? দীপক জানায়, নিশ্চয়ই এসবের পেছনে কারণ আছে।
শ্রী তখন বলে, আমার দুষ্টু স্টুডেন্ট রঞ্জিত আবার আমার সাথে প্রাঙ্ক করছে না তো? কোথাও ক্যামেরা সেট করে মধুকে আমার সামনে নিয়ে আসেনি তো? আবার দীপক তখন মধুর ফেসবুকে দেওয়া বার্থডে ডেট দেখে বলে তার সামনেই বার্থডে আসছে, তাই আমরা এবার পারচেজ সারপ্রাইজ হিসাবে শর্ট ফিল্মের নামে মধুর ফ্যামিলি বন্ধু বান্ধবদের থেকে মধুর ব্যাপারে খোঁজ নেব, দেখব তার কি কোনো পোস্ট আছে। দীপকের এই বুদ্ধি পছন্দ হয় শ্রীর, তাই তারা যেতে থাকে আবার কলকাতার দিকে। সাথে সেই দুষ্টু রঞ্জিতকেও রাখে কলকাতায় এসে মধুর পরিবারের সকলের সাথে মধুর সম্পর্কে জানতে। এর মধ্যে রঞ্জিত মধুর ফ্রেন্ডের কাছে আসলে অমৃত আগরওয়ালের নামে একজনের কথা জানতে পারে, তাই শ্রী মধুর সাথে একদিন ঘুরতে বের হলে কোথায় কোথায় অমৃত আগরওয়ালকে তা জিজ্ঞেস করে। অমৃতের পুরো ব্যাপার তখন মধু খুলে বলে। সে জানায়, অমৃত আমার স্টুডেন্টের ভাইপো, সেই সূত্রে তার সাথে আমার মিট হয়। আমরা একসময় রিলেশনে জড়াই। সম্পর্কটা গভীরে যেতে থাকলে সে আমাকে জিজ্ঞেস করে আমি ভার্জিন কিনা। আমি প্রথমে হেসে উড়িয়ে দিই, ভেবে নিই সে হয়তো মজা করছে, কিন্তু দেখি সে সত্যি সত্যি জানতে চাচ্ছে। তারপর থেকে আমার তার সাথে আর যোগাযোগ নেই। অমৃতের ব্যাপারে বলা শেষ হলে মধু জানায়, আজকাল 17 বছরের পর কেউ ভার্জিন থাকে বলো তো? এই কথা শুনে অবাক হয় শ্রী, কারণ সে 42 বছরেও ভার্জিন। তাই সে অন্যদিকে কথা ঘুরিয়ে নিয়ে কিশোর কুমারের ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার অফার করে। এটা শুনে মধু জানায়, আমি বাঙালি মেয়ে বলে কি যেতে চাচ্ছ, নাকি তোমার মধুবালা পছন্দ? তখন চুপচাপ থাকে শ্রী। এরপর একটা গাড়ি ম্যানেজ করে মধুকে নিয়ে থিয়েটারে চলে আসে সিনেমা দেখতে। শ্রী বলে, আমি কত বিচিত্রতা, তাই না? মধু জানায়, তুমি বিচিত্র বলেই তোমাকে ভালো লাগে, তুমি অন্য সবার মতো না। দুজনের মধ্যে আরো অনেক কথা চললে এক পর্যায়ে শ্রী বলে, তুমি আসলে মধু নও, তুমি মধুবালা। এই কমপ্লিমেন্ট শুনে খুশি হয় মধু। দুজনে আরো ঘুরে বেড়ায় একসাথে। ডুয়েল ফটো তুলে দীপকের স্টুডিওতে ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরে মধু তার প্রিয় দাদিকে শ্রী রেণুর সম্পর্কে প্রশংসা করে। ওইদিকে শ্রী বাড়ি আসলে তার ভাই ভাবি প্রস্তুতি নেয় এঙ্গেজমেন্টের। এর মধ্যে তারা পৌঁছে যায় মধুদের বাড়িতে। সেখানে মধু এবং শ্রী সবার সামনে সঙ্গীত পরিবেশনা করে। শ্রী সিতারা বাজালে সেটার প্রশংসা করে মধুর দাদি, সাথে জানায়, তোমার হাতে এবার সরস্বতী পুজোর হাতে খড়ি করব। এরকম প্রশংসা পেয়ে খুশি হয় শ্রী। মধু তখন শ্রীকে নিয়ে আসে তার রুম দেখাতে। রুমে শ্রী, মধুর এবং তার দাদির ফটো দেখতে পেল মধু। সে জানায়, আমার কাছে আমার দাদি সব, তিনি আমাকে আগলে রাখেন সব সময়। শ্রী জানায়, তোমার কাছে দাদি যেমন আপন, ঠিক তেমন আমার কাছেও আমার ভাবি। দুজনের আলাপ আলোচনার এক পর্যায়ে মধু শ্রীর কাছাকাছি আসতে চাইলে শ্রী জানায়, কখনো কারোর সাথে এভাবে মিশেনি তো, তাই ব্যাপারটা কেমন যেন লাগছে। তখন মধু শ্রীকে পার্টি ডান্স করে। পার্টি ডান্স করতে করতে মধু শ্রীকে ক্রিস করতে চাইলে শ্রী মাম্মি বলে চিৎকার দিয়ে পিছিয়ে যায়। তখন মধু জিজ্ঞেস করে, এরকম মাম্মি ডেকে উঠলেন যে? শ্রী জানায়, কোনো অবাক করা কাণ্ড ঘটলে আমি মাম্মি বলেই চিৎকার করি। এইটা শুনে মধু দুষ্টামি করে বলে, আমি ড্যাডি বলবো আর তুমি মাম্মি বলবে। এসব বলতে বলতে তারা কিসের দিকে এগিয়ে গেলে সেখানে উপস্থিত হয় শ্রীর ভাবি। ভাবি তাদের কর্মকাণ্ড দেখে সবার সামনে এসে বলে, তারা তাদের মা বাবাকে মনে করে মাম্মি ড্যাডি বলছিল। ভাবির কথা শুনে শ্রী এবং মধু হাসে, কিন্তু ভাবির কথা তখনই দুই ফ্যামিলি তাদের সান্ত্বনা দেয়। পরের দিন চলে আসে এঙ্গেজমেন্টের দিন। এঙ্গেজমেন্টের মঞ্চে উঠে খুশি হয় শ্রী, কারণ অবশ্যই তার 42 বছরের সিঙ্গেল লাইফ শেষ হতে চলছে। দুজনের এঙ্গেজমেন্ট হয়। সেই এঙ্গেজমেন্টের ছবি তুলে দেয় দীপক। এরপর দুজন অনেক কথা বলে। কথা বলতে বলতে মধু এক পর্যায়ে দেখায় তারা বিয়ে অবধি ফোনে কিভাবে কথা বলবে। মধু এক সময় রোমান্টিক কথা বলতে থাকলে শ্রীর মনে পড়ে যায় আব জেসা কোই অ্যাপে কথা বলা মেয়েটির কথা। দুজনের কথা একদম সেম টু সেম। তখন শ্রীর বুঝতে দেরি হয় না, অ্যাপে সে মধুর সাথে এতদিন কথা বলছিল। তাই খুশি যেন কেমন মলিন হয়ে যায়। তার ফিয়ন্সি কিনা সেক্স চ্যাট অ্যাপে কোম্পানি দিতে থাকে। এই ব্যাপারটা বাড়ি এসে সে মেনেই নিতে পারে না। ক্লাসেও তার মনোযোগ থাকে না, উল্টোপাল্টা মনে করে। মধুর বলা 17 বছর বয়সে ভার্জিনিটি চলে যাওয়ার কথা। একসময় শ্রী দীপককে তার ব্যাপারে জানায়। দীপক বলে, এটা কি হইল? যাকে আমি আরো ভাবিমা বলে ডাকবো ভেবেছিলাম, সে কিনা এরকম ভাবা যায়। সেই সময় মধু শ্রীকে ফোন করলে সেটা শ্রী ধরে না। রাতে ওই অ্যাপে আবার কল করে জিজ্ঞেস করে এখানে মধুঘোষ নামে কেউ কাজ করে কিনা। তখনই ফোন কেটে দেয়। এর মধ্যেই মধু আরো কয়েকবার ফোন দিলে তা ধরে না শ্রী। একসময় ঠিক করে সে কয়েকদিনের জন্য কোথাও যাবে, তাই বাসে উঠলে সেখানে চলে আসে মধু। এসে জিজ্ঞেস করে, তুমি এরকম ফোন ধরছো না কেন? সি উল্টো জিজ্ঞেস করে, তুমি সেক্স চ্যাট অ্যাপে কি আছো সেটা আগে জানাওনি কেন? মধু বলে, কেন তুমিও তো আছো। তাছাড়া তুমি যেরকম সাবস্ক্রাইব নিয়েছো সেরকম আমিও নিয়েছি। শুধু কি ছেলেরা এই অ্যাপে থাকতে পারবে, মেয়েরা পারবে না? শ্রী তখন মধুকে খারাপই মনে করে, একদমই মেনে নিতে পারে না।
সেই সময় মধু জানায়, আমার অনেক একা লাগছিল, তাই মজার জন্য আমি অ্যাপ ওপেন করি। এর মধ্যে যার সাথে কথা বলি তারাই আমাকে জিজ্ঞেস করে যে আমি কি কাপড় পরি। একমাত্র তুমি নাম জানিয়ে জিজ্ঞেস করেছিলে আমি খেয়েছি কিনা। সেখান থেকেই তোমার প্রতি আমার ভালো লাগা শুরু হয়। তোমার নাম ফেসবুকে সার্চ করলে একটাই আসে, বুঝতে পারি সেটাই তুমি। তাই তোমার ভাবির কাছে আমার মামা জয়কে দিয়ে খবর পাঠায়, কারণ তারা প্রতিবেশী। এসব বলে জড়িয়ে ধরলো শ্রী। এঙ্গেজমেন্টের আংটি খুলে দিয়ে বলে, তোমার সাথে আমার আর কথা হবে না। তুমি ভালো মেয়ে না, তোমার সাথে আমার যায় না। আমরা সিম্পল পরিবার। আমি নিজেও একজন সিম্পল পার্সন। এসব কথা শুনে কষ্ট পায় মধু। তাই সেই আংটিটি স্ত্রীর হাতে দিয়ে জানায়, তুমিও তাদের মতো, তুমিও আলাদা নও, এই বলে চলে যায়। এর মধ্যেই বিয়ের তোড়জোড় চলতে থাকে শ্রীরানুর বাড়িতে। সেখানেই শ্রী এসে জানায় বিয়ে ক্যান্সেল, সব ঘটনাও খুলে বলে। ওইদিকে মধু তার ফ্যামিলিকে জানায়, দুজন ওই অ্যাপ খোলা নিয়ে দোষারোপ করে। একসময় স্ত্রীর ফ্যামিলি মধুর ফ্যামিলিতে এসে এসব বিষয় নিয়ে গন্ডগোল বাঁধায়। এরপর থেকে মন খারাপ করে স্ত্রী এবং মধু দুজনেই। স্ত্রী নতুন বায়োডাটার ছবি তুলতে মন বসাতে পারে না। ওইদিকে মধুর ফ্যামিলি বিয়ের হল বুক করেছে, সব রেডি করছে। এসব নিয়ে চিন্তা করতে থাকলে মধু জানায়, ফ্যামিলিতে কেউ সিঙ্গেল থাকলে তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। শুধু শুধু ওসব ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না। ফ্যামিলির সিঙ্গেল কেউ এই ব্যাপারে আসলে মজা করেই মধু বলল। তাদের বাড়িতে সিঙ্গেল পার্সন তার মামা জয়। অনেকে জয়ের সাথে বিয়ে দিতেও রাজি হয়, কিন্তু জয় জানায় এসব সম্পর্কে মার পেছে যেতে চায় না। মধু তার ভালোটা বুঝে নেক। মধু জানায় এসব বাদ দিয়ে আবার মুভ অন করবো। এর মধ্যেই একদিন স্ত্রীর ভাতিজা দিশা একটা রিসার্চের পেপারে কলকাতা যেতে চায়, কিন্তু তার বাবা শ্রীভানু বলে, পড়ালেখা পরে হবে, আগে কাজকর্ম শেখো। এই বানু তার ওয়াইফ এবং মেয়ের সাথে সবসময় এরকম করেই কথা বলে। তাই এবার তার ওয়াইফ জানায় মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তাকে কলকাতায় নিয়ে যাব এবং বাড়ির কাজকর্ম আমি শেখাবো। সেদিনই তারা কলকাতার উদ্দেশ্যে ট্রেনে ওঠে। এগিয়ে দিতে আসে শ্রীরেণু এবং দীপক। তখন দিশা তার চাচাকে বলে, তুমিও চলো আমাদের সাথে। দীপক তখন জানায়, আবার গিয়ে যেন মধুকে খুঁজিস না। শ্রী তখন বলে, মধুকে চিনি না, এই নামের কাউকে চিনি না। কিন্তু দিশা বুঝতে পারে তার চাচা সব মিথ্যা বলছে, আসলে সে মধুকে মিস করছে। তাই স্ত্রীকে একসময় জানায়, তুমি সে হ্যাপিও ছিলে, ও ছিল, এতে সমান সমান। শুধু শুধু দূরে থেকে কষ্ট পেও না, আপন করে নাও, হারিয়ে গেলে আর পাবে না। সেদিন রাতে ড্রিঙ্কস করে মধুর ব্যাপারে নিয়ে ইমোশনাল হয়ে পড়ে স্ত্রী। দীপক তখন জানায়, ভুলেও যেন তুই কলকাতায় পা রাখিস না। কিন্তু সকাল হলেই ঠিকই কলকাতায় চলে আসে। সে কলকাতায় এসে সোজা চলে আসে মধুর ইনস্টিটিউটে। সেখানে সে ফ্রেঞ্চ ভাষা শেখায়। সেখানে এসে সে জানতে পারে মধু লাইব্রেরিতে আছে, তাই লাইব্রেরিতে গিয়ে দূর থেকে মধুকে দেখে খুশি হয়। এরপর সে মধুর সাথে কথা বলতে যাবে, তখনই মধুর কাছে চলে আসে অমৃত আগরওয়াল। অমৃত এসে জানায় সে ভুল করেছে, অসব বলা ওই দিন উচিত হয়নি। মধু তখন অমৃতকে নিয়ে এক রেস্টুরেন্টে এসেছে কথা বলতে থাকে, যা দেখে শুধু জেলাস হয় স্ত্রী। এরকম সহ্য করতে না পেরে তাদের সামনে চলে আসে। তারপর অমৃতের সামনে মধুর সাথে একা একা কথা বলতে চায়। অমৃত তখন প্রথমে যেতে না চাইলে পরবর্তীতে যায়। অমৃত চলে গেলে শ্রী মধুকে জানায়, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু এখন থেকে লিমিটের মধ্যে চলবে। এই কথা শুনে মধু জানায়, ভেবেছিলাম তোমার মাঝে পরিবর্তন এসেছে, কিন্তু না। আর তুমি কে আমি লিমিট বেঁধে দিবে? তুমি কে আসলে? এটা বলে সেখান থেকে চলে যায় মধু। তখন স্ত্রীকে ফোন দেয় তার ভাই, জানায় সে কলকাতায় এসেছে, বিয়ার হল বুক নিয়ে ঝামেলা চলছে, স্টেশনে এসে পিক কর। শ্রী পিক করতে আসে। তারপর গাড়িতে করে যেতে থাকলে সিগনালে শ্রী রেনুর ভাই বানু তার ওয়াইফকে অন্য এক গাড়িতে দেখতে পায়। যে গাড়িতে থাকা মধুর মামা জয়ও এটা দেখে অনেক রেগে যায়। ভানু মধুদের বাড়িতে চলে আসে, এই নিয়ে মিটিং করে। সেখানে বানু তার ওয়াইফকে জিজ্ঞেস করে এসব কবে থেকে চলছে। ওয়াইফ জানায় না চাইতেও হয়ে গেছে। যখন জয় মধুর বিয়ে নিয়ে আসলো তখন থেকেই শুরু হয়। তাছাড়া এটা জেনে তুমি কি করবে? তোমার কি এসব শোনার টাইম আছে? তুমি যদি ঔষধ আর খাবার 3 বেলা ঠিক মতো পাও তাহলে জানতেও চাইবে না এসব কে দিয়েছে। এসব শুনে ভানু জিজ্ঞেস করে, তাহলে কি ছেড়ে যেতে চাচ্ছ? ওয়াইফ জানায়, গেলেই কি বা না গেলেই কি, আমি আর আমার মেয়ে তোমার কাছে তো এখন খেলনা পুতুল। এবার ভানু জানায়, তুমি যদি মাফ চাও তাহলে এসব ভুলে গিয়ে মাফ করে দেব। তখন শ্রীরানু সেখানে বলে, ভাবির কারো কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি ভাবির সাথে আছি, ভাবির মন যা চায় সেটাই করবে। এখনো যেমন তাকে ভালোবাসি তখনও বাসবো। একথা শুনে ভাবি খুশি হয়, কিন্তু বাই হয়ে যায় নিশ্চুপ। স্ত্রীর এসব কথা ভালো লাগে মধুর। সেদিন মিটিং শেষ হলে একই গাড়িতে যেতে থাকে স্ত্রী, তার ভাবি মধু এবং তার মামা। তখনই জয়কে ফোন করে জানানো হয় মধুর দাদি পড়ে গিয়ে আহত হয়েছে, তাই তারা তাকে দেখতে আসে। দাদির এরকমটা দেখে অনেক কষ্ট পায় মধু,
কারণ সামনে সরস্বতী পুজো, আর এখন কিনা তার দাদি অসুস্থ। আসলে তার দাদি সবকিছু দেখাশোনার কথা ছিল তার। এর মধ্যে সরস্বতী পুজো চলে আসে। শ্রীও থেকে যায় মধুর ফ্যামিলির সাথে। একসময় অমৃত সেখানে আসলে আবার কষ্ট পায় শ্রী। তারপরও সবার সাথে সরস্বতী পুজো উপভোগ করে। পুজো শেষ হলে সে আগে মধুকে ভার্জিনিটির ব্যাপারে জানায়। এটা সে অনেকবার বলার চেষ্টা করেও বলতে পারেনি। এরপর জানায় তার শরীরেও ভাই স্ত্রী ভানু ত্রিপটির রক্ত, তাই সেও ভাইয়ের মতো হয়ে গিয়েছিল। এতটা জাজমেন্টাল হওয়া উচিত হয়নি। এসব শ্রী বললে মধু জানায় অমৃতের সাথে এক রেস্টুরেন্টে খেতে বসেছি বলে কি তারা এক হয়ে গিয়েছে? বুদ্ধু কোথাকার। একথা শোনার পর হাসি চলে আসে যেন শ্রী রেনুর। খুঁজতে থাকে তার সাথে রাখা এঙ্গেজমেন্ট রিং, কিন্তু পায় না। তখন মধু তার চুলের ক্লিপ খুলে শ্রীর হাতে লাগিয়ে বলে, তুমি আমার, আমরা এঙ্গেজ। অবশেষে হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে শেষ হয় মুভিটি। 42 বছর বয়সে শ্রী রেনু ত্রিপাঠী পার্মানেন্টলি পেয়ে যায় জীবন সঙ্গিনী। এই যে রেনুর 42টি বছর লাগলো জীবন সঙ্গিনী পেতে, এটা আসলে তার ভাগ্যে লেখা ছিল। ছোট থেকে সে অনেক মেয়ের পেছনেই ঘুরেছে, কিন্তু কেউ তাকে পাত্তা দেয়নি। আবার যাকে সে পেল সেক্স চেটের সাথে জড়িত ছিল, বলতে গেলে সেক্স ওয়ার্কার, তারপরও আসল সঙ্গিনী। কেমন লাগলো মুভিটির এক্সপ্লেনেশন তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।